আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, বিজ্ঞ সঞ্চালক, উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির সহ মহানগরী উত্তরের আমির, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া। দীর্ঘদিনের ত্যাগ ও কোরবানির পর আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জুলুম ও শোষণমুক্ত করেছেন। জালেমরা দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশকে এক বিস্তীর্ণ শ্মশান বানিয়ে রেখেছিল। ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশকে তারা কারাগারে পরিণত করেছিল। হায়নার উল্লাসের প্রতিটি জনপদ প্রকম্পিত হয়ে উঠেছিল। সন্তানহারা মায়ের আর্তনাদ, ভাইহারা বোনের বোমাকান্না, স্বামীহারা স্ত্রীর গগন বিদারী চিৎকার আল্লাহর আশ পর্যন্ত কাঁপিয়ে তুলেছিল। কত নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তার কোনো পরিসংখ্যান আমাদের জানা নেই। শুধু গত জুলাই ও আগস্টের বিপ্লবের দিন তথা ৫ আগস্ট পর্যন্ত হত্যা করা হয়েছে কয়েক হাজার নিরীহ নিরস্ত্র মানুষকে। চোখের সামনে আজও ভেসে ওঠে শহীদ আবু সাঈদের খুন হওয়ার ঘটনা। তারা শুধু শহীদ আবু সাঈদকে গুলি করে হত্যা করেনি, তারা গুলি করেছে বাংলার ১৮ কোটি মানুষের বুকে। কি অপরাধ ছিল শহীদ মুগ্ধের? সতীর্থদের লক্ষ্য করে পানি লাগবে, পানি লাগবে, শহীদ মুগ্ধের মুখের কথাগুলো যেন আজও কানে বেজে ওঠে। হায়নাদের বুলেট থেকে রক্ষা পায়নি ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অবুঝ শিশুরাও। তারা পুরো বাংলার মুখ চেপে ধরেছিল, কণ্ঠ চেপে ধরেছিল, পুরো জাতির পদদলিত করেছিল পুরা মানবতাকে। আয়নাঘর নামক মানুষ হত্যার কসাইখানা তারা ঘরে তুলেছে। এই আয়নাঘরে কত নিরপরাধ মানুষকে তারা নির্বিচারে বিনা বিচারে হত্যা করে, তার হিসাব কারো জানা নেই। জল্লাদের এই উল্লাসখানা আয়নাঘরে বিনা বিচারে দীর্ঘ ৮ বছর পর্যন্ত বন্দী রাখা হয়েছিল আমাদের প্রিয় ব্রিগেডিয়ার জেনারেল জনাব আজমি ভাইকে। তিনি মুক্ত হয়ে বলেছিলেন তার চোখের পানি যদি একসাথ করা যেত তাহলে একটি দিঘি তৈরি হয়ে যেত। এই আয়নাঘরে আমাদের ব্যারিস্টার আরমানকে কঙ্কাল বানিয়ে দিয়েছে তারা। এমনইভাবে আরও কতজন আল্লাহর বান্দাকে নিকৃষ্ট কসাইখানায় তারা কষ্ট দিয়েছে, সে হিসাব শুধু আল্লাহই জানেন। আমরা বাংলার জমিনের বিচার চাই, বিচার করতেই হবে। বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামীর আমির মোহতারাম মতিউর রহমান নিজামী রাহেমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামান, মীর কাসেম আলী সহ অসংখ্য নেতাকে বিনা বিচারে বিনা অপরাধে অপরাধ ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা ফাঁসি দিয়েছে। প্রতিটির জবাব আদায় করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী রাহেমাহুল্লাহকে সুস্থ অবস্থায় কাশেমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু হাসপাতালে এনেছিল। তারা বলেছে তিনি হার্টের রোগী ছিলেন, অথচ আমরা দেখেছি যখন গাড়ি থেকে নেমেছেন তিনি চমৎকার হাসি দিয়ে সালাম দিয়ে উপস্থিত জনতা কেমন আছে খোঁজ নিয়েছেন। একজন হার্টের রোগী কখনো এত সুন্দর হাসি দিতে পারে না। তাকে আইসিইউর ব্যবস্থা করা হয়নি, তার নাকের মাঝে অক্সিজেনের মাস্ক লাগানো হয়নি। এতে প্রমাণিত হয় তিনি হার্টে অসুস্থ ছিলেন না। সুস্থ অবস্থায় এনে পরিকল্পিতভাবে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। যে ডাক্তার তাকে নিয়োগ দেওয়া হয়েছিল চিকিৎসার জন্য, তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নিলে বাস্তবতা বেরিয়ে আসবে। বাংলার ১৮ কোটি মানুষ আবার জেগে উঠেছে, থামানো যাবে না। এই বিপ্লবকে কাজে লাগাতে হলে জালেমদের বিচার বাংলাদেশে করতে হবে, ভবিষ্যতে যেন কোনো জালেমের নতুন জন্ম না হয়। আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ,
সামনে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেমনটি শুনেছেন, আমি ABM কামরুজ্জামান। আমি আগে পেট্রোবাংলার 2টি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিলাম। পরবর্তী পর্যায়ে রিটায়ারমেন্টের পরে এখন সাইট পাওয়ার টেক লিমিটেডের পরিচালক হিসেবে কর্মরত আছি। আমি বেসিক্যালি একজন জিওলজিস্ট। আমার বাড়ি রংপুর শহরে। আমি ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন সদস্য। 1981 থেকে 1987 পর্যন্ত শিবিরের সদস্য ছিলাম। আমি খুব আনন্দিত যে আমি যার হাতে আসলে মানুষ হয়েছি বলতে গেলে। 1977 সালে আব্দুর রহমান মুসা ভাই, উনি রংপুরে এমন কোনো জায়গা নেই যেটা উনি চষে বেড়াননি। আব্দুর রহমান মুসা ভাই এবং ডাক্তার কাজিমউদ্দিনের মোটামুটি টার্গেট ছিলাম আমি, কেননা আমার পরিবারটা ছিল, আমরা 10 ভাই বোন এবং আমার ভাই বোনেরা অন্য আদর্শের রাজনীতি করেছেন এবং আমাদের পরিবারটা একটা ইনফ্লুয়েন্সিয়াল পরিবার ছিল সেই সময় রংপুর শহরে। আলহামদুলিল্লাহ 1977 সালে শিবিরের সমর্থক হয়ে 81 সালে শিবিরের সদস্য হয়েছিলাম। দুঃখজনকভাবে 1995 পর্যন্ত সরকারি চাকরিতে থেকেও আমি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারলেও 96 সাল থেকে সেটা পারিনি। নানানভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন, মিথ্যা অপবাদ, নানান কিছু দিয়ে জর্জরিত করে দেওয়া হয়েছিল। আমাকে তখন সংগঠনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হলো যে তুমি প্রকাশ্যে এসে তোমার কোনো রাজনীতি করার দরকার নেই। আসলে বুক ফেটে যায় এ সমস্ত কিছু বলতে। আজকে স্বাধীন হয়েছে, শহীদ আবু সাইদ যেখানকার মানুষ, গর্বে বুক ফুলে যায় এদের জন্য। সেই রংপুরের মানুষ আবু সাইদকে নির্মমভাবে হত্যা করার পরেই সারা বাংলাদেশে যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়ল, সেই আন্দোলনের ফসল এখন স্বাধীন মুক্ত একটি দেশ। আমাকে যেহেতু এখানে সুযোগ দেওয়া হয়েছে, এই সুযোগে আমি সম্মানিত নেতৃবৃন্দকে বলতে চাই, এখন একটি বড় সুযোগ। আমরা তো অনেক খবর জানি প্রশাসনের বড় অংশ চায়, ইভেন সরকারি বেসরকারি পর্যায়ের প্রতিটি মানুষই চায় যে জামাত ইসলামী বাংলাদেশ এখন বড় একটি ভূমিকা রাখুক, সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা হোক এই সংগঠনটির হাত ধরে। যেভাবে আমার পূর্বে এক বক্তা বলে গিয়েছেন যে এখানে ব্যবসা করতে দেওয়া হয়নি, এখানে এলসি খোলা যায় না, বছরের পর বছর ব্যাংক লুট করে নিয়ে চলে গিয়েছে। আমার প্রতিষ্ঠানে প্রায় 5,500 কর্মী কর্মরত আছে। সবচেয়ে বড় চট্টগ্রাম বন্দর এবং মংলা বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং সহ অন্যান্য কার্যক্রম যারা আমরা পরিচালনা করছি, আমাদের বিরুদ্ধে নানা অপবাদ, নানান কিছু দেওয়া হয়েছে, কিন্তু আমি তো জানি যে কি কার্যক্রম তারা পরিচালনা করছে। আপনারা অনুরোধ করব যে আপনারা যেহেতু ন্যায়ের পথে, সত্য পথে, ইসলামের উপরে আছেন, এই সমস্ত বিষয়গুলো দেখেন, সার্বিকভাবে যেন আমাদের অর্থনীতি মেরামত হয় এবং সার্বিকভাবে আমাদের দেশের একটা ভালো পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি, সেভাবে সবাই মিলে একটি দেশ আমরা পুনর্গঠন করতে পারি। ইসলামী হুকুমত কায়েমের যে স্বপ্ন নিয়ে এ দেশে ইসলামী আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রা যেন সফল হয়। আমাদের ভাইয়েরা যেভাবে শাহাদাত বরণ করেছেন, খুব দুঃখ লাগে। মতিউর রহমান নিজামী ভাই যেভাবে বুকে চেপে ধরে আমাকে রংপুর শহরে একটা বিশেষ পর্যায়ে আমাকে অনুরোধ করেছিলেন যে তুমি দায়িত্ব নাও, রংপুরের এই বিষয়গুলো সমাধান করো। আমার কষ্টে বুক ফেটে যায় যখন আলী হাসান মুজাহিদ ভাই দিনাজপুরে সরকারি কাজে গেলেন, তার পরিবার আসলো বড়পুকুরিয়া কয়লা খনি দেখতে। আমাকে বলে দেওয়া হলো যে কোনোভাবেই সরকারের তহবিলের একটি পয়সা যেন তাদের আপ্যায়নের পিছনে খরচ করা না হয়, অথচ তিনি একজন মন্ত্রী।
আমার তৎকালীন এমডি আমাকে বললেন, কামরুজ্জামান সাহেব ভাই কোনোভাবেই যেন ওনার পরিবারের কোনো অমর্যাদা না হয়, ভালোভাবে তাদের আপ্যায়ন করবেন। আমি বলেছি সে সময় যে আপনি তো আমার মেহমান, আমি ব্যক্তিগত পর্যায়ে তো এটা বহন করতে পারি। এরপরে উনি এটা আপ্যায়নে রাজি হয়েছিলেন। এই সমস্ত ভাইদেরকে হত্যা করা হলো। তৎকালীন এনডিসি আমাকে বলেছিলেন দিনাজপুরের, কামরুজ্জামান ভাই নিজামী সাহেবকে আমি দেখলাম, এই একমাত্র মন্ত্রীকে আমি দেখলাম যে এখানে উনি আমাদেরকে বলে দিয়েছেন যে সরকারি কোনো পয়সা আমার পিছনে খরচ করা যাবে না। আমি তো ভাই এরকম কখন মানুষ দেখিনি, এত মন্ত্রী এত উচ্চ পর্যায়ের লোকজনকে আমি হ্যান্ডেল করলাম, কিন্তু এরকম তো আমি কখনো দেখিনি। এই সমস্ত ভাইদেরকে হত্যা করা হলো। বুক ফেটে যায়, অন্তর ফেটে যায়। ইনাদের এই শাহাদাতের বিনিময়ে এদেশে ইসলামী হুকুমত কায়েমের কোনো বিকল্প নেই। তাই আমি অনুরোধ করব যে আমরা যারা, আমার আসলে আফসোস হয় সূরা হাদীদের যে অংশটুকু এখানে তেলাওয়াত করা হলো, যে বিজয়ের আগে যারা ভূমিকা পালন করে তাদের ভূমিকা, বিজয়ের পরে যারা ভূমিকা পালন করে তাদের ভূমিকা এক নয়। আজকে এখানে যারা উপস্থিত আছেন, বিজয়ের আগে আপনারা যারা ভূমিকা পালন করতে পেরেছেন আপনাদেরকে আমি স্যালুট জানাই। আপনাদের অনেক অনেক পিছনে আমরা পড়ে আছি, অনেক পিছনে, কিন্তু বিজয়ের পরে যেন সম্মিলিতভাবে দেশ গড়ার পিছনে, ইসলাম প্রতিষ্ঠার পিছনে আমরা সকল মিলে বুকে বুক বেঁধে আমরা প্রতিষ্ঠা চালাতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। এদেশে ইসলামী হুকুমত কায়েমের মাধ্যমেই এই শহীদদের বদলা আমাদেরকে নিতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রহমান, বিশেষ অতিথি জনাব ঢাকা উত্তরের সম্মানিত আমির জনাব সেলিমউদ্দিন, মঞ্চ উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা হাসপাতালে বাসায় অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের শাহাদাত কামনা করে, তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি কিছু কথাবার্তা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সম্মানিত ভাইসব, আজ আমরা এমন এক যুগ সন্ধিক্ষণে হাজির হয়েছি যেখানে আমরা ছিলাম পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। গত 15 বছর পতিত স্বৈরাচারের নির্যাতন নিপীড়নে একদিকে যেমন ইসলামী আন্দোলনের কর্মী, ইসলামী আন্দোলনের পথে যারা লড়াই করত তাদেরকে যেভাবে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে, বিশেষ করে আমাদের সম্মানিত সাবেক আমির জামাত, সম্মানিত অন্যান্য আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের, আপনারা সবাই জানেন, তাদেরকে যেভাবে বিচারের নামে অবিচার করে হত্যা করা হয়েছে, জুডিশিয়ালি কিল করা হয়েছে, আমরা তার দৃষ্টান্তমূলক, যারা এই কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি কামনা করছি। শাস্তি বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন, তারা যেন বিচারের আওতায় তাদেরকে বিচার করা হয়। সম্মানিত ভাইসব, আমার মনে হয় এমন কোনো ক্ষেত্র নেই, এমন কোনো শ্রেণী নেই যারা নির্যাতন নিপীড়নের শিকার হয় নাই। আমি একজন ব্যবসায়ী হিসেবে আপনাদের কাছে, আপনারা সবাই জানেন যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে যেভাবে সুদ, ঘুষ এবং চাঁদাবাজির মাধ্যমে ফুটপাত থেকে শুরু করে, আমার মনে হয় এমন কোনো জায়গা ছিল না যেখানে নাকি চাঁদাবাজির প্রভাব পড়ে নাই, যারা চাঁদার শিকার হন নাই। এমনি অবস্থাতে জাতি এক বিমর্ষকর অবস্থার মধ্যে অতিবাহিত করেছে। আমি আমাদের বিশেষ করে যারা ছাত্র সমাজ এবং ছাত্র জনতার মাধ্যমে যে বিপ্লব সাধিত হয়েছে, বিপ্লবের পর আজ আমাদের বর্তমান বিশেষ করে সরকারের কাছে আমাদের আবেদন, যাতে করে আমরা আমাদের ব্যবসা বাণিজ্যে চাঁদাবাজি বন্ধ হয়, সুদ ঘুষ বন্ধ হয়, এই ব্যবস্থা, কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের আবেদন থাকবে। এবং আমি বিশেষ করে আমাদের আজকে যারা নির্যাতিত নিপীড়নের শিকার হয়েছে, যারা হত্যা শিকার হয়েছে,
তাদেরকে যথাযথভাবে তাদেরকে আপনার ক্ষতিপূরণ দেওয়া হয় এবং তাদেরকে তাদের পরিবার পরিজন যাতে করে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে সে ব্যবস্থা করা। এছাড়াও আমি বর্তমান এই পরিস্থিতি উত্তরণের জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ আমার পয়েন্ট রয়েছে, আমি আপনাদের সামনে পেশ করছি। 1 নম্বরে হলো দুর্নীতি রোধ। সর্বপ্রথমে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে যাতে ব্যবসায়ীরা সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক পরিবেশে ব্যবসা বাণিজ্য করতে পারেন। 2 নম্বরে নীতিগত স্থিতিশীলতা। ব্যবসার ক্ষেত্রে নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। সরকারকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে এবং রাজনৈতিক হস্তক্ষেপ কমাতে হবে। 3 নম্বরে বিনিয়োগ বান্ধব পরিবেশ। বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। শুল্ক ব্যবস্থার সরলীকরণ, লজিস্টিক সুবিধা বৃদ্ধি সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। 4 তরুণ উদ্যোক্তাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা। তরুণ উদ্যোক্তা এবং ক্ষুদ্র মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে হবে যাতে তারা উদ্ভাবনী চিন্তা এবং নতুন প্রযুক্তির মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। 5 বাণিজ্য নীতির সংস্কার। আমদানি রপ্তানি নীতির সরলীকরণ এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে সহজ করতে হবে। 6 চাঁদাবাজি প্রতিরোধ। গত 15 বছরের স্বৈরাচারের শাসনকালে ফুটপাতের ব্যবসায়ী থেকে শুরু করে ছোট বড় মাঝারি এবং বৃহৎ শিল্প বাণিজ্যে চাঁদাবাজদের কবলে মানুষ নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের আবেদন অন্তর্বর্তীকালীন এবং আগামীতে যে সরকার আসবে তাদেরকে চাঁদাবাজি বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। 7 প্রশাসনের অনিয়ম রোধ। আমাদের প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিশেষ করে আইন প্রয়োগকারী সংস্থা, ভ্যাট, ট্যাক্স, কাস্টমস, বন্ড, জ্বালানি বিদ্যুৎ খাতসহ সকল ক্ষেত্রে থেকে ঘুষ, দুর্নীতি এবং সকল প্রকার অনিয়ম বন্ধ করে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি। আমাদের সকলকে মিলিতভাবে কাজ করতে হবে যাতে আমরা একটি সমৃদ্ধ শক্তিশালী ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে পারি। আমাদের উদ্যোগ এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে বাংলাদেশকে একটি অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব ইনশাআল্লাহ। আমি মনে করি আমাদের আমরা যে সেক্টরে কাজ করি সকল সেক্টরে অন্যায়ের প্রতিবাদ, জুলুম নিপীড়নের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমরা সকল রকমের অনিয়মের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং সম্মিলিতভাবে আমাদের এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে আমি মনে করি একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হতে পারে। এবং আমি মনে করি এই যারা অতীতে আমাদের মাঝে এই সমস্ত জুলুম নিপীড়ন করেছে সংঘবদ্ধভাবে তাদেরকে কোনোভাবেই আর সুযোগ দেওয়া যাবে না। আমি সকলের কাছে এই আবেদন রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সাল্লি আলা রাসূলিল কারীম। মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1971 সালের 16 ডিসেম্বর আমার এখনও মনে পড়ে। আমার এমন একটা অনুভূতি হয়েছিল যে আমরা স্বাধীন হয়েছি, এখন আমাদের জীবন একদম যদিও আমি ক্লাস 6-এ পড়ি, আমি ওরকম জ্ঞান ছিল না, তারপরও কেন যেন একটা অনুভূতি ছিল আমরা এখন স্বাধীন হয়েছি, আমাদের অনেক উন্নতি হবে, অনেক চেঞ্জ হবে, অনেক কিছু হবে, আমাদের এইরকম একটা ধারণা ছিল। অথচ আমার জীবদ্দশায় দেখতে পেলাম যে আমরা সত্যিকারভাবে আমরা পরাধীন হয়েছি 71 সালে। সেটা দিল্লির, আমরা পিন্ডির গোলামি ছিন্ন করেছি, কিন্তু দিল্লির গোলামির জিঞ্জির আমাদেরকে পড়তে হয়েছিল। আলহামদুলিল্লাহ 5ই আগস্ট সৈনিক জনতা, ছাত্র জনতা, সৈনিক সবার সম্মিলিত প্রচেষ্টায় আবার আমরা স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতা সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত এবং যারা নির্যাতিত হয়েছেন তাদের সমবেদনা পেশ করছি। তো আমি অল্প কথা বলবো যে আমার এক ব্যবসায়ী বন্ধু বলে গেছেন যে এই স্বৈরাচারের সহযোগী ছিল ব্যবসায়ীরা। এর সাথে আমি একটু যোগ করতে চাই যে একটা কথা বলে যে মাছি সবসময় ময়লার দিকে আকৃষ্ট হয় এবং ময়লাও মাছিকে টানে। এই পতিত স্বৈরাচার সব ক্ষেত্রে, শুধু ব্যবসা কেন, আপনি সামরিক নেতৃত্ব বলেন, এই আমলা বলেন,
সেই পুলিশ বলেন সব সেক্টরের এই দুর্নীতিগ্রস্ত লোকদেরকেই পাশে টেনেছিল, কাজে এটা শুধু ব্যবসায়ীরা দায় নয়। তো এখন আবার দ্বিতীয় একটা ইম্পর্টেন্ট উপদেশ আপনাদের বিশেষ করে সুধীদের প্রতি, যে কেন এইরকম অধঃপতন হলো আমাদের সব সেক্টরে, ব্যবসায়ী বলেন পুলিশ সব ক্ষেত্রে। কারণ এখানে প্রধান কারণ হচ্ছে আমাদের নৈতিক অধঃপতন। তো এই নৈতিক অধঃপতন আমরা এখনই দেখতে পাচ্ছি যে স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু এখনই দেখতে পাচ্ছি অন্যভাবে একটা অবিচার শুরু হয়ে গেছে, বিভিন্ন রকম চাঁদাবাজি শুরু হয়ে গেছে। তো এই যে আমাদের নৈতিক অধঃপতন, এর থেকে উত্তরণের উপায় কি? এটা কি শুধু সরকার চেঞ্জ হলে হবে? না, এখানে আমাদেরকে গভীরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করতে হবে। যে কোরআনে আল্লাহ বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, নিশ্চয় তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো রাসূল কিভাবে এই সমাজ, ব্যবসায়ী বলেন আমরা সবার চরিত্র কিভাবে চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে একটা সিম্পল একটা দাওয়াতের মাধ্যমে। সেই দাওয়াতটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ সব কিছুর ইলাহ হচ্ছেন আল্লাহ, অর্থাৎ আল্লাহর আদেশেই কোর্ট চলবে, কাচারি চলবে, ব্যবসা চলবে, বাণিজ্য চলবে, আমার পরিবার চলবে, সমাজ সব কিছু আল্লাহর নির্দেশে চলবে এবং রাসূলের নেতৃত্বে চলবে। আমরা যদি সত্যিকার সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, তাহলে আমাদেরকে সেই রাসূলের পদ্ধতি অনুসরণ করতে হবে, আর অন্য কোনো পদ্ধতিতেই এই শান্তি এই সমৃদ্ধি আনা সম্ভব নয়। এবং আমরা এটা কীভাবে অর্জন করতে পারি? আমাদের প্রত্যেককেই কোরআনকে ধারণ করতে হবে। আপনারা জানেন যে ইয়াহিয়া আলাইহিস সালামের জন্মের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে খুজিল কিতাবা বিল কুওয়া, যে হে ইয়াহিয়া, একটা শিশুকে আল্লাহ বলছেন, এটা একটা অ্যালিগরিক, মানে বোঝাতে চাচ্ছেন যে তুমি এই কিতাবকে শক্তভাবে ধারণ করো। তো আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সব নবীরা শক্তভাবে এই কিতাবকে ধারণ করেছিলেন, এবং এই কিতাব ধারণ করার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নিয়ে পড়ে থাকতে পারতেন, তাহলে ওনাকে সবচেয়ে বেশি ইতিমধ্যে তাকে আপনারা জানেন যে হিলফুল ফুজলের ঘটনা, ওই সময় ওনার বয়স ছিল মাত্র 35 বছর, কিন্তু সবাই তার নেতৃত্ব মেনে নিয়েছিল। উনি যখন এই পাথর প্রতিস্থাপন করতে গেলেন, সবাই তার নেতৃত্ব মেনে, কেন? ওনার চরিত্র, সততা, আমানতদারি, এমন যত গুণ ছিল, বিধবাদের প্রতি দায়িত্ব, অর্থাৎ সামাজিক যত কর্মকাণ্ড ছিল সবগুলোতে উনি হয়েছিলেন, মানে প্রতিষ্ঠিতা করেছিলেন যে এইভাবে চরিত্র গঠন করতে হয়। তো এই জিনিস আবার যদি আমরা ধারণ করতে চাই, তাহলে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে পতিত স্বৈরাচার অনেক দল ছিল, কিন্তু একটা দলকে মাত্র নিষিদ্ধ করেছে। কেন? কারণ হচ্ছে এই জবাবটা ইমাম তাইমিয়া বলেছেন যে কোন দল সত্যিকারভাবে বেশি ইসলামের পথে আসে, এটা হয়তো মুসলমানরা জানতে না পারে, কিন্তু তার শত্রুরা ঠিকই চেনে যে কোন দল ইসলামের পথে, আল্লাহর পথে বেশি আছে। তো আমি এই আহ্বান করব যে আপনারা সবাই এই জামাতে ইসলামীকেই শক্তভাবে আপনারা ধারণ করুন, যেন আমরা ন্যায়, সমৃদ্ধ এবং সৎ একটা দেশ বাংলাদেশ উপহার দিতে পারি। এই বলে আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি, সামনে উপবিষ্ট সর্বপর্যায়ের নেতা কর্মী, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটা দুর্যোগপূর্ণ দীর্ঘ রাত্র অতিক্রম করে সোনালি সূর্যের এক সকালে এসে উপস্থিত হয়েছি। এখন আমাদের সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বিধ্বস্ত সমস্ত কিছু, সমস্ত সেক্টর, সমস্ত যা কিছু আছে আমাদের সামনে রাষ্ট্র পরিচালনার জন্য সব কিছু বিধ্বস্ত হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, কোনো কিছু এফিসিয়েন্টলি চলছে না, ভালোভাবে চলছে না। পেশাজীবী হিসেবে আমাদের সবার এই মুহূর্তের যেটা কর্তব্য সেটা হলো যার যে বিষয়ে অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে, সমস্ত কিছুকে একত্র করে পর্যালোচনা করে
প্রায়োরিটি ঠিক করে আমাদেরকে বর্তমান যে সরকার যাদের উপরে আমরা দায়িত্ব অর্পণ করেছি তাদের জন্যে সাহায্যের হাত প্রসারিত করা। যে সরকার বর্তমানে আছে এই বিধ্বস্ত সমাজ রাষ্ট্রকে সুন্দর করে গড়ার জন্যে, সংস্কার করার জন্যে তাদেরকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। তাদের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। সে কারণে আমরা যারা সচেতন নাগরিক আছি, পেশাজীবী আছি, প্রত্যেকের জায়গা থেকে খুবই সচেতন থাকা দরকার এবং আমাদের কি করণীয় আছে সেটা সংগঠিতভাবে চিন্তা ভাবনা করে পরিকল্পিতভাবে তাদেরকে সাজেশন দেওয়া যেতে পারে। চারিদিকে আমরা দেখতে পাই নানা রকম অনিয়ম, বিশৃঙ্খলা। রাস্তাঘাট নির্মাণ করতে গিয়ে, কোনো কিছু নির্মাণ করতে গেলে আপনি দেখতে পাবেন কি পরিমাণে জনদুর্ভোগ। একটা রাস্তা রিপেয়ার করতে গেলে সেখানে মাসের পর মাস সেই এলাকার মানুষদের জীবন অতিষ্ঠ হয়ে যায়, অথচ কোনো রকম জনদুর্ভোগ ছাড়াই এই সমস্ত কাজগুলো করা সম্ভব। এগুলো কেন হয় না? বিকজ এখানে সৎ এবং যোগ্য দায়িত্বশীলদের অভাব। যত অযোগ্য অসৎ মানুষজন এই সমস্ত দায়িত্বগুলো পালন করে, যার ফলে এই জনদুর্ভোগ, লুটপাট এগুলো চলে। সুতরাং আমরা যারা সততার রাজনীতি করি, যারা সততার পথে থাকতে চাই আল্লাহকে রাজি খুশি করার জন্যে, তাদেরই সুযোগ এই মুহূর্তে এগিয়ে আসার। আমরা আশা করব আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদের যে সমস্ত রিসোর্সেস আছে সেগুলোকে একত্রিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যে নিজেরা এবং বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য যথাযথ পদক্ষেপ নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের 5ই আগস্ট আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি। এই নতুন বাংলাদেশের মাধ্যমে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। সেই সাথে সাথে রুহের মাগফিরাত কামনা করি আমাদের শহীদি কাফেলার সাবেক আমিরে জামাত সহ ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামের শহীদি ভাইরা। সম্মানিত ভাইরা, আপনারা জানেন গত 17 বছর আমি যেহেতু রিয়েল এস্টেট বিজনেস করি, রিহ্যাবের আমি নির্বাচিত ডাইরেক্টর। রিহ্যাবেও গত 12 বছর কোনো নির্বাচন হয় নাই। গত তত্ত্বাবধায়কের সময় একটা নির্বাচন হয়েছিল, এরপরে ওরা প্রত্যেকবারেই নির্বাচনের নামে প্রহসন করে নির্বাচন দেখায়, কিন্তু আসলে কিছুই না। ওরা একটা চার্ট দিয়ে দেয়, ওই চার্টের মধ্যে ওরাই ডাইরেক্টর। এটা নট অনলি রিহ্যাব, এটা FBCCI সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানেই ম্যানিপুলেট করা হয়। ওদের নির্দিষ্ট কিছু লোক ওরাই ডাইরেক্টর হয়। এগুলি উপরের আগে শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা উনি নিজেই অ্যাসাইনমেন্ট করে দিত যে FBCCI এর অমুক সভাপতি হবে, অমুক জায়গার অমুক সভাপতি হবে, মিরপুরের BGM এর কোচি সন্ত্রাসী BGM এর সভাপতি হবে। মানে উনি রাজনীতি না, একেবারে ব্যবসা থেকে শুরু করে সব জায়গায় সন্ত্রাসী স্টাইলে সব দখল করে রেখেছিল। আমরা বলতে চাই যে আজকে আমাদের এই যে 5ই আগস্ট আমাদের ছাত্র জনতার যে বিপ্লব, আমাদের যে শহীদ, আমাদের যে স্যাক্রিফাইস, এই শহীদের আত্মার তখনই আমরা এটা অ্যাচিভ করতে পারবো এবং ওদের আত্মার মাগফিরাত হবে যখন আমরা এটা সার্থকভাবে এটা সফলতা আমরা গড়ে তুলতে পারবো। আজকে যেহেতু আমরা ব্যবসায়ী সমাজ, আমি সবাইকে বলবো, আজকে আমার বড় ভাই আমাদের কিশোরগঞ্জের অন্যতম ডাক্তার, আমাদের ডাক্তার জিহাদ ভাই, আমার বাড়িও কিশোরগঞ্জ, উনি বলে গিয়েছেন যে এই সরকারকে এই অবস্থায় আসার জন্য ব্যবসায়ীরাও দায়ী। আপনারা জানেন যে ইসলামী ব্যাংক যেভাবে লুট করেছে, এই লুটের টাকা কোথায় গিয়েছে আপনারা সবাই জানেন। এই টাকা তার ক্ষমতার গদি টিকিয়ে রাখার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় রাবক বলদেরকে অবৈধ উপায়ে দিয়ে দিয়েছে। আরও শুধু এটা ইসলামী ব্যাংক না, আমি আজকে এই থেকে বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে
এরকম ওরা 2টা 3টা 4টা প্রতিষ্ঠানকে টার্গেট করে এই প্রতিষ্ঠান থেকে শত শত হাজার হাজার কোটি টাকা বিদেশে এইভাবে পাচার করেছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের যদি এই ব্যবসায়ীদেরকে আমরা কন্ট্রোল না করতে পারি, ওরা কিন্তু এখনও সক্রিয়। ওই ব্যবসায়ীদেরকে যারা আওয়ামী সন্ত্রাসী বাহিনী হিসাবে, পেটুয়া বাহিনী হিসাবে আপনারা পত্রিকায় দেখেছেন, অস্ত্র টাকা পয়সা দিয়ে যারা লালন পালন করেছে তাদেরকেও চিহ্নিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি পরিশেষে বলতে চাই আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আমাদেরকে আগামী 1 বছর 2 বছর কি কাজ করব, আগামী 5 বছর 10 বছরের জন্য পেশাজীবীদের একটি প্ল্যান তৈরি করতে হবে। ওই প্ল্যান তৈরি করে আমাদের সাংগঠনিক যেভাবে আমরা টিসি করি, ঠিক তেমনিভাবে আমাদের অঙ্গনের ব্যবসায়ীরাও যেন বড় ব্যবসায়ী হিসেবে পরিণত হইতে পারে, এজন্য তাদেরকে টিসি এবং টিএসের ব্যবস্থা করতে হবে। আমাদের অনেকেই অনেক টাকা নিয়ে বিজনেস শুরু করি, বাট অভিজ্ঞতার কারণে আমরা বিভিন্ন জায়গায় ব্যাট এবং ট্যাক্স ওলার এমনভাবে ধরে টাকা যা সব ওরাই নিয়ে যায়। তাই আমি বলবো যে আমাদের এই সংগঠনের ভাইদেরকে আরও বেশি বেশি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। সাংগঠনিক ট্রেনিংয়ের পাশাপাশি বিজনেস ট্রেনিং প্রতিটা সেক্টরে। এর পাশাপাশি আমাদের একটা রিসার্চ টিম থাকবে, যে রিসার্চ টিম রিসার্চ করবে। আমরা সারাদিন আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন ওরা বিভিন্নভাবে ব্যস্ত থাকেন। আমি একটা কথাই পরিশেষে বলতে চাই, রিসার্চ টিমের মাধ্যমে আমাদেরকে আগামী দিনে কিভাবে এই বাংলাদেশে ইসলামী বিপ্লব ত্বরান্বিত করা যায়, আমাদের আপামর জনসাধারণের ইসলামের কালিমা বাংলাদেশে পথ পথ করে উড়ানো যায়, এই আশা প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, গত মাসেও আমরা এটা চিন্তা করতে পারিনি। আজকে বলা হয় নতুন বাংলাদেশ 2024 সালে যার জন্ম, এই বাংলাদেশের কথা মনে হলেই আমার কিছু অতীতের কথা স্মরণে আসে। আমি ছাত্র জীবন থেকে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম। প্রথমে ছিলাম ছাত্র ইউনিয়নে, তারপরে ছাত্র লীগে, তারপরে অবশেষে তৎকালীন ইসলামী ছাত্র সংঘে। আল্লাহর রহম, আমার প্রিয় সংগঠন আমার প্রতি সন্তুষ্ট ছিলেন। আমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে জেনারেল সেক্রেটারি হিসাবে মনোনয়ন দেন। আমি সংগঠনের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তার পরবর্তীকালে অনেক ঘটনা প্রবাহ, বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা অনেকেই কম বেশি নিগ্রহ হয়েছিলাম। তো এই কথা সত্য, কোনো সংগঠন, কোনো আদর্শ টিকে থাকে তার শত সহস্র কর্মী বাহিনীর ত্যাগ ও তিতিক্ষার দ্বারা। আজকের যে বাংলাদেশ জামাতে ইসলামী, আমরা প্রথম থেকে সাধ্যমতো চেষ্টা করেছিলাম অত্যন্ত গোপনভাবে এই সংগঠনের কাজ করে যাবার জন্য, যার ফলশ্রুতিতেই দেখা গেছে যে বাংলাদেশ জামাতে ইসলামী অথবা ইসলামী ছাত্র সংঘের একটি সদস্য তারা শ্রুত হন নাই, তারা এই সংগঠনের সঙ্গে ছিলেন।
আমার এই প্রসঙ্গে আরেকটু মনে পড়ে বাংলাদেশ জামাতে ইসলামীর তদানীন্তন আমির জনাব মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, জনাব কামরুজ্জামান, জনাব আব্দুল কাদের মোল্লা ইত্যাদি। তাদের সবার সাথে আমার মোটামুটি একটা পরিচিতি ছিল। সংক্ষিপ্ত একটু দুঃখজনক পরিস্থিতির ফল এই মানবতা বিরোধী ট্রাইব্যুনালে যখন বিচার চলছিল জনাব মতিউর রহমান নিজামীর, আমি তার পক্ষে একজন অ্যাডভোকেট হিসেবে নিয়োজিত হয়েছিলাম। একদিন আসামির কাঠগড়ার সামনে দিয়ে আমি যাচ্ছি, হঠাৎ আমাকে বললেন, এই তাহা ভাই, তাকে আমি বললাম ভাই, আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কি চাকুরির থেকে রিটায়ার করেছেন? বলে জি, রিটায়ার করে এখন হাইকোর্টে ওকালতি করছি। তার চোখ দিয়ে দর দর করে পানি পড়ল। আমার অন্তরটা তখন কেমন বুঝতেই পারছেন, এটা সহ্য করার মতো না। তার সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। আর এই নিজামী ভাই যে ত্যাগ, তাদের পরে এক জুলুম এবং নির্যাতনের যে নিগড় আমাদের উপরে এসেছিল, তার থেকে আমরা বর্তমানে আল্লাহর রহম মুক্ত হয়েছি। স্বৈরাচারের পতন হয়েছে, তবে এখনো আমাদের নতুন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিবিপ্লবের বিষয় থেমে থাকেনি। এমনকি ভারতীয় গণমাধ্যমেও অন্য কোনো সংগঠনের আলোচনা না থাকলেও বাংলাদেশ সেনাবাহিনী এবং জামাতে ইসলাম সম্পর্কে অত্যন্ত বিষোদ্গার করা হয়। আমরা প্রত্যেকেই সতর্ক থাকব, নতুন বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্যে প্রত্যেকের সাধ্যমতো প্রচেষ্টা থাকবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দল জামাতে ইসলামের সম্মানিত আমির এখানে উপস্থিত আমাদের জাতীয় জামাতে ইসলামের অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট পেশাজীবী সম্মান আজকে উপস্থিত সকল সদস্য থেকে সালাম। যে আমি যেহেতু ব্যবসা করি, আমি ব্যবসার লাইনে কয়টা কথা এখানে বলবো। যেহেতু জাতির একটা ক্রান্তি লগ্নে আমরা আজকের এই সম্মেলনটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে বিনিয়োগ এরিয়াতে কাজ করছি প্রায় বিগত 30 বছর যাবৎ। জাপান বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কাজ করে চলেছি এবং 22 সালে জাপান সরকার আমাকে রাষ্ট্রীয় পুরস্কার দিয়েছিলেন, অর্ডার অফ দি রাইজিং সান, জাপান বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কাজ করার জন্য। সেই সুবাদে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে কিছু কথা বলতে চাই, যেটা আমি টেলিভিশনে বহুদিন থেকে বলে আসছিলাম যে ব্যাংকিং সেক্টরে বাংলাদেশে যা হয়েছে তা হয়তো হলিউডের সিনেমাকেও হার মানায়। আগামী দিনে বিশ্বের প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে কেস স্টাডি অফ বাংলাদেশ কীভাবে রাষ্ট্র কর্তৃক মাফিয়াদের দ্বারা এবং অ্যাপয়েন্টেড অলিগার্ক দানবদের দ্বারা ব্যাংক লুণ্ঠিত হয়, গোটা রাষ্ট্র লুণ্ঠিত হয়, বাংলাদেশ হবে আগামী দিনের উদাহরণ। আমার বিশ্বাস আপনারা অবাক হবেন যখন এই তথ্যগুলো আসবে যে আজকে বাংলাদেশে এই মুহূর্তে যে রিজার্ভ আছে তার চেয়ে বেশি টাকা, বেশি ডলার একটা গ্রুপ নিয়ে গিয়েছে, সেটার নাম হচ্ছে এস আলম গ্রুপ।
এই আসলম গ্রুপ ইসলামী ব্যাংককে টার্গেট করেছিল, তখন আমি ডক্টর আতিউর রহমান সাহেব গভর্নর ছিলেন, তখন তারা ইসলামী ব্যাংকে বন্ধ করতে চেষ্টা করেছিল। আমি তখন জাপান সরকারের আমন্ত্রণে জাপানে গিয়েছিলাম, আতিউর রহমান সাহেব আমার সাথে ছিলেন। আমি ওনাকে এক সপ্তাহ বুঝিয়েছি, আতিউর ভাই আপনি গরিবের ছেলে আজকে গভর্নর হয়েছেন, এটা একটা ষড়যন্ত্র, মারাত্মক ষড়যন্ত্র। সারা দেশে ইসলামী ব্যাংক যেভাবে ক্ষুদ্রাতে ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ, সম্মুখ, পশ্চাতে, উচ্চ টেকনোলজির, লো টেকনোলজিতে বিনিয়োগ করেছে, বাংলাদেশের কোনো ব্যাংক, সবগুলো ব্যাংক মিলে সেটা করতে পারে নাই। অতএব আপনি যদি কাজ করেন আপনি কিন্তু ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবেন। তিনি আমাকে বলছিলেন, হক ভাই আপনাকে আমি আনছিলাম আমার জন্য, আপনি এখানে ইসলামী ব্যাংকে আমার জন্য ওকালতি করতেছেন। আমি যে আতিউর ভাই ইসলামী ব্যাংক আমাকে বলে দেয়নি, আমি আপনাকে বলছি নিজের থেকে। শেষ দিন উনি আমাকে বলছেন, হক ভাই আমি কনভিন্সড আমার দ্বারা হবে না, আমি কোনো ক্ষতি করব না, আপনি অর্থমন্ত্রীকে, যেহেতু আমার সাথে সম্পর্ক ভালো না আপনার সাথে ভালো, আপনি ঢাকায় বোঝাবেন। আমি আজকে ওনার মাগফিরাত কামনা করি, আবুল মাল আব্দুল মহিদ স্যার, আমি ওনাকে বুঝিয়েছিলাম একান্তে, এবং তিনি স্বীকার করেছিলেন যে স্যার এই ক্ষতি আপনি পোষাতে পারবেন না যদি আপনার ইসলামী ব্যাংকটা বন্ধ করে দেন। যে চক্রান্তটা হয়েছিল এই আগুন লাগায় বন্ধ করে দেওয়া তখন প্রথম, তারপরে সেই যাত্রা পারে নাই, পরবর্তীতে তারা ডিজিএফএকে ব্যবহার করে কি ভয়ঙ্করভাবে, এই কাহিনী কিন্তু পৃথিবীতে অভিনব, সারা পৃথিবীতে এরকম ঘটনা আর কখনো ঘটে নাই যেটা এই দেশে ঘটেছে। আজকে এই মুহূর্তের খবর হচ্ছে যে ইসলামী ব্যাংকে প্রায় 2 লক্ষ কোটি টাকা তারা সরিয়েছে ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং এই কয়েকটা ব্যাংক থেকে, যেটা বর্তমানে আমাদের রেজার্ভের চেয়ে বেশি। অতএব বর্তমান গভর্নর সাহেব নিজে অবাক হয়ে যাচ্ছেন তাকে যখন এই ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে। আমি আজকের এই সবার মাধ্যমে আমাদের সম্মানিত প্রধান অতিথির মাধ্যমে বিনীতভাবে বলতে চাই, আপনারা অত্যন্ত দায়িত্বশীলতার সহিত কাজ করছেন। আপনাদের মন্তব্য, আপনাদের অবস্থানটাকে জাতীয় আন্তর্জাতিকভাবে সবাই সম্মানিত চোখে দেখছে। আপনারা আমাদের দেশের এই যে লক্ষ লক্ষ বেকার, তাদের কিন্তু চাকরি দেওয়া যাবে না, উদ্যোক্তা তৈরি করতে গেলে পুঁজি দরকার, এই পুঁজি কিন্তু এখন নাই, ব্যাংক খালি, সবগুলো ব্যাংক কিন্তু খালি। সেই ক্ষেত্রে কিভাবে পুঁজি দেওয়া যেতে পারে, আমাদের ক্ষুদ্র শিল্প মাঝারিগুলো যারা ওয়ার্কিং ক্যাপিটাল পাচ্ছে না, তাদের এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মচারী কিন্তু বেকার হয়ে যেতে পারে। অতএব জরুরি ভিত্তিতে ব্যাংকগুলোতে পুঁজি সরবরাহের বিষয়ে আমার মনে হয় জামাতে ইসলামী একটা বড় রকমের ভূমিকা নিতে পারে। আরেকটা বিষয় হলো, আমি এই সুযোগে বলতে চাই যে একটা প্রস্তাব সরকার নিয়েছে, শ্বেতপত্র প্রকাশ করবে, ভালো কথা, কিন্তু একটা ট্রুথ কমিশন গঠন করে এইখানে যত মন্ত্রী মিনিস্টার তারপরে আমলা সবাই কিন্তু লুণ্ঠনে জড়িত ছিল, অনেক ব্যবসায়ীরা ছিল, সবগুলো জাতির জন্য উদ্ঘাটন হওয়া দরকার। এবং এই জাতিকে, এই শহীদদের রক্তের মূল্য দিতে গেলে নতুন করে নবযাত্রা, যেটা দিয়ে ইকোনমিস্ট পত্রিকা বলছে বাংলাদেশ বিগিনস অ্যাগেইন, এটা হচ্ছে ফরাসি বিপ্লবের পরে একই রকম ছবি, যে লুণ্ঠিতদের অফিসের উপরে হাজার হাজার লোক, এবং সেই ছবিটা আর বাস্তিল দুর্গের ছবিটা প্রায় একরকম। অথবা আমরা বাংলাদেশকে নতুন দিগন্তে নিয়ে যেতে চাই, আপনারা সেই রাজনীতিতে নতুনত্ব আনবেন, সংস্কার করবেন, পরিবারতন্ত্রকে কবর দেবেন, নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি গঠিত হবে, সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সংগ্রামী আমির জননেতা মোহাম্মদ সেলিমউদ্দিন ভাইকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। মিলিত হয়েছি 5ই আগস্টের যে বিপ্লব, এটি কোনো সাধারণ বিপ্লব ছিল না, এটি সম্পূর্ণ ব্যতিক্রমী, অসাধারণ, অভূতপূর্ব, অবিস্মরণীয় গণবিস্ফোরণ ছিল। এটি কোনো বিশেষ দল বা বিশেষ কোনো জোট বা কোনো বিশেষ কোনো গোষ্ঠীর আন্দোলন ছিল না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক পেশাজীবী সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী নায়েবে আমির জননেতা জনাব আব্দুর রহমান মোসা, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রাণপ্রিয় দায়িত্বশীল বাংলাদেশ
জামাত ইসলামীর সংগ্রামী আমির, বাংলাদেশের গণমানুষের অত্যন্ত প্রিয়ভাজন, আমাদের সকলের শ্রদ্ধেয় জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব, মঞ্চবিশিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সর্বপেশার বিভিন্ন পর্যায়ের স্কলার এবং আজকের উপস্থিতি, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা এক ঐতিহাসিক পট পরিবর্তনের পর আজকের এই সম্মেলনে মিলিত হয়েছি। 5ই আগস্টের যে বিপ্লব, এটি কোনো সাধারণ বিপ্লব ছিল না, এটি সম্পূর্ণ ব্যতিক্রমী, অসাধারণ, অভূতপূর্ব, অবিস্মরণীয় গণবিস্ফোরণ ছিল। এটি কোনো বিশেষ দল বা বিশেষ কোনো জোট বা কোনো বিশেষ কোনো গোষ্ঠীর আন্দোলন ছিল না। এই আন্দোলনের অগ্রসেনানী ছিল আমাদের জাতির সাহসী সন্তান ছাত্র সমাজ, আর তার পাশে তাদের আহ্বানে আমরা গণমানুষ, সর্বস্তরের মানুষ, 18 কোটি মানুষের সমর্থনে এই আন্দোলন বিজয় অর্জন করেছে। এই বিজয় অর্জন করতে গিয়ে বাংলাদেশের বোধহয় এমন খুব কম গড়ই পাওয়া যাবে, এমন খুব কম ব্যক্তি পাওয়া যাবে যার একান্ত আত্মীয় অথবা দূরাত্মীয় কেউ আঘাতপ্রাপ্ত হয়নি, রক্ত জড়ায়নি, কষ্ট পায়নি, এমন পরিবার খুঁজে পাওয়া দুষ্কর হবে। এক বিরাট ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে এই আন্দোলন সফলতা লাভ করেছে। সম্মানিত উপস্থিতি, এই আন্দোলন সফলতার পরে আমরা দেখছি এখন অল্প সময়ের ভিতরে দুনিয়ার যত দাবি আছে সব মেনে নিতে হবে না। অবশ্যই বহু মানুষ বঞ্চিত আছেন, আপনারা পেশাজীবীরা সঠিকভাবে কাজ করতে পারেননি, নারী সমাজ তার অধিকার পায়নি, শিশুরা অধিকার বঞ্চিত হয়েছে, সমাজে যে নানা অসঙ্গতি আছে, অবিচার আছে, এটা আমরা স্বীকার করি, এটা আমরা বুঝি। আপনারা তালিকা করে রাখুন, ইনশাআল্লাহ আমাদের ছাত্র সমাজের এই যে বিপ্লব, এই যে বিজয়, এই বিজয়ের ধারাবাহিকতায় আগামী যে নির্বাচিত সরকার হবে, এই সরকার আমাদের জনগণের প্রত্যেকটা দাবিকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। কিন্তু দাবি বাস্তবায়নের সরকার এই সরকার বোধহয় নয়। এই সরকার কিছু মৌলিক সংস্কার শেষে এজ আর্লি এজ পসিবল তারা জাতিকে জানাবেন ইনশাআল্লাহ, এবং তারা নির্বাচনের আয়োজন করবেন। আমরা উৎসবের আনন্দে যেই নির্বাচন, যে ভোট আমরা গত 15-17 বছর থেকে দিতে পারিনি, সেই ভোট আমাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচনের ভোটে আমরা অংশগ্রহণ করব। জাতি সঠিক সিদ্ধান্ত নেবে এবং যে দল বা যারা নির্বাচিত হবে সেই নির্বাচিত সরকারের কাছে আমরা সব দাবি দাওয়া পেশ করব। এর আগে দাবি দেওয়ার নামে রাস্তা ব্লক করে, থ্রেটেনিং করে এই জাতির মধ্যে আবার যারা বিভেদ তৈরি করার চেষ্টা করবেন, বিশৃঙ্খলা তৈরির যারা চেষ্টা করবেন, তারাও পতিত স্বৈরাচারের দালাল হিসাবে চিহ্নিত হবে। আপনাদের বংশবৎ কিছু অলরেডি দুঃসাহস, স্পর্ধা কাকে বলে, সচিবালয়ে ঘেরাও করে আমাদের ছাত্র নেতাদেরকে আহত করেছে। এই ধরনের কোন দালাল যদি আবারও রাজপথে আসার চেষ্টা করে, এখানে যদি কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে, আমরা ছাত্র জনতা আবারও তাদেরকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের উচিত হলো বিপ্লবটাকে ধারণ করা। আমাদের ছাত্র সমাজ একটা মাইল ফলক তৈরি করেছে, একটা মানদণ্ড তৈরি করেছে। তারা আমাদের আগামীর বাংলাদেশের গাইডলাইন আমাদেরকে দিয়ে দিয়েছে। তারা বলেছে উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস কিভাবে বাস্তবায়ন হতে পারে? ঘরে ঘরে ইনজাস্টিস আছে, সমাজে আছে, রাষ্ট্রে আছে, কোন সেক্টরে নাই? আসুন আমরা এই জাস্টিসটা পাওয়ার জন্য, আগামীর জাতি বিনির্মাণের জন্য, আগামীর দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য কোন আদর্শ দিয়ে, কোন মানুষ দিয়ে, কোন দল দিয়ে জাস্টিস হতে পারে, এগুলো নির্ধারণে আমরা পারস্পরিক আলোচনা করি। আমরা যেভাবে বিশ্বাস করি জাস্টিস পাওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে অবশ্যই আল্লাহর দেয়া বিধান পবিত্র কোরআনের দিকে আমাদেরকে রুজু করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে আমাদেরকে রুজু করতে হবে, কারণ আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমরা বিশ্বাস করি